নীলকণ্ঠ, করবী বাগচি চ্যাটার্জি। চমকে উঠলাম, রীতিমতো চমকে তো উঠলাম হঠাৎ একটা মুখশ্রী দেখে। অদ্ভুত মিল, এক ঝলক দেখে ভুল না হয়ে যায় না কিছুতেই। ওই মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এটাই ভাবতে ভাবতে কখন আনমনা হয়ে গেছি। চমক ভাঙল বড় মিষ্টি তার কণ্ঠস্বরে। আসুন না দাদা, এখানে বসুন, ভয় নেই, দিনের বেলায় আমরা না চাইলে কাউকে ছুঁই না। কথাটা বড় বিঁধল, না চাইলে আমরা কাউকে ছুঁই না। সত্যি কি ঘেন্না ওদের জন্য। না, আমি বিতান বাসু, সেটেলমেন্ট অফিসের কর্মচারী। পদ আপাতত ভালোই, চাকরির মোটামুটি মাঝামাঝিতে রয়েছি, মানে শেষ হতে এখনও কিছু বাকি। আর জমি জমা সংক্রান্ত একটা সার্ভে করতে যেতে হয়েছিল লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর নামটা শুনলেই এখানকার স্থানীয়রা 10 পা পিছিয়ে যাবে, নাক ছিটকবে। শুধু এইটুকুর কারণ, যার জন্য অফিসের জন্য অন্য কোনো স্টাফ রাজি হলো না কাজটা করতে। অগত্যা বিশেষ অনুরোধে আমি কয়েকজনকে নিয়ে এসেছি। এখানকার কিছু ঘরবাড়ি বা সংলগ্ন জমিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। লক্ষ্মীপুর এখানকার একমাত্র এবং কুখ্যাত রেড লাইট এলাকা। আইনগত প্রসিডিওর মেনে এখানে বেশ্যাবৃত্তি রমরমা অবস্থায়। সন্ধ্যা হয় কি না হয়, এখানে বড় বড় গাড়ির লাইন পড়ে যায়। এমনকি শুনেছি বড় বড় ব্যবসাদাররা এখান থেকে মেয়ে পছন্দ করে হোটেলে নিজেদের লম্বা বিজনেস ট্যুরে নিয়ে যায়। এই রাস্তা দিয়ে যখন বাস পেরিয়ে যায়, তখন অতি বড় স্থিতশী মানুষের চোখ একবার চলেই যায় ওই এলাকার মেয়েগুলোর দিকে। দিনের বেলায় ওদের চলন বলন সাধারণ মানুষের মতোই, তবে ওর মধ্যেও আমরা কল্পনার চোখে ঠিক খুঁজে বের করি একটা উগ্র সাজগোজ মার্কা, উলঙ্গ উরু, উপচানো স্তন, ভয়ানক যৌন আবেদনে ভরা টসটসে দেহ। অথবা অন্তত একবার তো ভাববই একটা লোক জন্তুর মতো কেমন করে ভোগ করে এই অজানা অচেনা মেয়ের শরীর। তারপর অবশ্য এটাও ভাববই, ওহ শিট, একটা দেহ ব্যবসায়ী বেশ্যাকে নিয়ে ভাবা আমার কম্য নয়। আমার জীবনে কি কাজের অভাব? এবং এটাও ঠিক যে আমি একজন আগাগোড়া ধোয়া তুলসী পাতা। যাই হোক, যে কথায় ছিলাম, আজ গেছিলাম ওই বেশ্যাপল্লীতে, লক্ষ্মীপুরে। বেলা তখন 11:30টার দিকে। আপনার দুজন সহকারী যারা ছিলেন তারা যথেষ্ট দোনামোনা করছে, ঠিক যেন পবিত্রতায় দাগ লেগে যাওয়ার ভয়। আমার ওসব ভাবলে চলবে না, তাই ওখানে যাকে সামনে পেলাম বিষয়টা বুঝিয়ে পড়লাম ওখানে যাওয়ার কারণটা কি। ঠিক তখনই দেখলাম সেই মুখটা, দেখলাম সেই মেয়েটাকে। চমকে উঠলাম যথারীতি, অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। আর কেন যেন ওই বলে উঠল, দাদা বসুন না এখানে। দাদা, কতদিন পর শুনলাম শব্দটা, ঠিক এইভাবে কতদিন পর শুনলাম ডাকটা, সেই কবেকার কথা। একটা ছোট্ট ছোট্ট মেয়ে ছিল আমাদের, যে কিনা আমার বোন ছিল। হঠাৎ কি যে হলো, একেবারে হারিয়ে গেল সে। কি জিদ ছিল তার, কি ভয়ানক একগুঁয়েমি। কোনো কথা শুনতো না, কোনো বোঝানো কাজেই এলো না। হঠাৎ একদিন রাত ভোরে পালিয়ে গেল। শুধু একটা চিঠি ছিল, তাও আমার জন্য। পালিয়ে গেল এক অচেনা শহরে অচেনা ছেলের হাত ধরে। তারপর কতদিন হয়ে গেছে, আমাদের বাড়িটা যেন একটা মৃত্যুপুরী হয়ে গেল। ভোর থেকে রাত কেউ কারোর সঙ্গে কথা বলি না, কেউ কাউকে সুখের বা দুঃখের খবর নিই না, কেউ কারোর পাশে এতটুকু বসি না পর্যন্ত। বাবার মাথাটা হেঁট হয়ে একেবারে বুকের কাছে ঠেকে গেছে যেন। মা তার সব চিৎকার ভুলে গেছে হঠাৎ। আমি কাজ করতে হবে, করি, কিন্তু কোথাও কোনো তাগিদ নেই, তাড়া নেই, চাহিদা নেই। হ্যাঁ, এর মধ্যে একটা কোনো প্রকার বিয়ে অবশ্য করেছি। কী বা করতাম? মায়ের দিন দিন অসুস্থতা, চোখে দেখা যায় না তখন। যে ঘরে মেয়ে পালিয়ে যায় সে বাড়িতে অন্য পরিবারের মেয়ে আনা সুবিধাজনক ছিল না। আত্মীয়র মধ্যেই ছিল বলে হয়তো এটুকু হয়েছে। আমরা কেউ কাউকে ছাড়িনি, অথচ ধরেও তো রাখিনি। বাঁধন আলগা হয়ে গেছে সেই কবেই। সেই যেদিন বোন পালিয়ে গেল নিজের পছন্দের ছেলেটার সঙ্গে। 2-4টে দিনের তো আলাপ ছিল, কলেজে বন্ধুত্ব, অবাঙালি। আমি চোখে দেখেছি হাতে গোনা কয়েকবার, তাও একদল বন্ধু বান্ধবদের মধ্যে। বাবা আর মা বারবার প্রশ্ন করতো আমাকে চিনি কিনা, এমনকি অবাক বিস্ময়ে বলতো কি এমন দেখেছে ওই ছেলেটার মধ্যে যে মোহ ছাড়তেই পারল না। এখনকার স্থানীয় নয় শুনেছি। যাই হোক, বোনের এই সিদ্ধান্ত আর কর্মকাণ্ড অন্ততপক্ষে আমাদের ঘর আর জীবন যে তছনছ করে গেল সেটা তো বলার অপেক্ষা রাখে না। কেউ ওর নাম পর্যন্ত উচ্চারণ করে না এই বাড়িতে। কুশল অকুশল জানার উৎকণ্ঠা তো অনেক দূরে। শুধু থেকে থেকে আমার মন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ হঠাৎ ওই মেয়েটাকে দেখে চমকে উঠলাম। অবিকল ওর মুখের ধাঁচ, দেহের গড়ন অবধি,
হ্যাঁ, ও এই এলাকাবাসী, মানে দেহ ব্যবসায়ী। অথচ ওর মুখ দেখে আমি মুগ্ধ, অভিভূত এবং অবশ্যই অবাক। ওর কণ্ঠস্বর আমাকে ঘিরে রেখেছে, আর ওই দাদা ডাকটা ঠিক যেন আমাকে সম্মোহিত করে ফেলেছে। কোনো এক জাদু বলে আমি নিজের সত্তা হারাচ্ছি। ওকে শুধু দেখতে ইচ্ছে করছে, ওর গলাটা শুনতে ইচ্ছে করছে, ওকে কাছে টেনে নিতে ইচ্ছে করছে। অন্যায়, লোকসমাজে এ অন্যায়। আমি বসলাম, জল চাইলাম। ওরা অবাক হয়ে গেল। ওদের কাছে এই দিনে ভদ্র সমাজের প্রতিনিধি আমি, ঘনিষ্ঠ আপ্যায়নের আবদার করছি। ওরা অবাক হয়ে ভাবছে লোকলজ্জার ভয় আছে কি নেই আমার। তবুও ঝকঝকে গ্লাসে বেশ আদব কায়দা মেনে ট্রেতে বসিয়ে জল দিল একজন। কথাবার্তা শেষ হয়েছে, মানে অফিস সংক্রান্ত। ওখানকার জাদরেল মালিক এবং মালকিন আমাকে ঘিরে ফেলেছিল ওই সময়টা। সব বোঝার জন্য এবং পাল্টা জবাব চাওয়ার জন্য একজন বাধা উকিলও এসেছিল। কিছু ইল্লিগাল জমির কাগজপত্র দেখাতেই ওরা ইতস্তত করলো। কথা এবং প্রমাণের ভিত্তিতে যেহেতু পেরে উঠছিল না, সুতরাং বাঁহাতের বন্দোবস্ত অফার করতে শুরু করে। আমি যে দপ্তরে কাজ করি সেখানে বাঁহাতি ইনকামের সুযোগ ভয়ানকভাবে প্রশস্ত। বহু প্রমোটার তাদের ইললিগালি জমির সুরাহার জন্য অনেক টাকা অনায়াসেই অফার করে। মিথ্যে বলবো না, আমি বা আমাদের অনেকেই নিয়েও থাকি। কিন্তু এবার কেন জানি না নিজেকে থামালাম, বরং বললাম ভাবতে হবে। বেরিয়ে আসতে গিয়ে তাকে দেখলাম আবার। এটাও কেন হলো জানি না, আমার হাতটা ওর মাথায় রাখলাম, ঠিক আশীর্বাদের ভঙ্গিতে। তারপর তাড়াতাড়ি সরিয়েও নিলাম। সহকারীরা, এমনকি কাছে পিঠে থাকা বাকি মেয়েরা অবাক হলো। ভুরু কুঁচকে গেল বা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। বেরিয়ে আসার পর আমার সহকর্মীদের সঙ্গে একটা ভীষণ রকমের কথা কাটাকাটিও হলো, যেখানে বেশ কিছু টাকার বিনিময়ে ব্যাপারটা এখানেই দফারফা হয়ে যায়। সেখানে এভাবে ঝুলিয়ে রেখে আসার মানেটা কি? আশ্চর্য, সত্যিই আশ্চর্য। আমি নিজেই বুঝতে পারছি না কি রসায়ন ক্রিয়া করছে আমার ভেতর। বাড়ি থেকে একেবারে চুপ করে দরজা বন্ধ করে বসলাম। নিরিবিলি চাই একটু, কিন্তু গভীর রাতে স্ত্রীর কাছে গোপন করলাম না কিছুই। আচ্ছা, আমার কেন যেন বারবার মনে হচ্ছে ওই মেয়েটার মতো আমার বোনটাও যদি কোথাও কোনো বেশ্যাপল্লীতে এইভাবেই কষ্ট পাচ্ছে। ওর কোনো খবরও তো নিইনি আমরা, বেঁচেই আছে কিনা। খোঁজ নাও, চেষ্টা তো করো। অন্তর থেকে চাইলে মানুষ ঈশ্বরের দেখা পায়। এ তো মানুষ, সে এমনিতেই ভীষণ ভালো মানুষ। তবুও আজ আমার স্ত্রীকে ভীষণ ভালো লাগছিল। একটা অদৃশ্য কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছিল আমার চোখে। পরদিন আবার গেলাম, কাজটা শেষ করতে হবে। সহকারীরা পেছন ছাড়ল না, কিন্তু আই ডোন্ট কেয়ার। ভাবটা তখন আমার ওরকমই। হ্যাঁ, অবশেষে বেশ মোটা টাকার বিনিময়ে সব ঠিক হয়ে গেল। প্রয়োজনীয় কাগজপত্র, ম্যাপ, দলিলের খসড়া সব আমি বগল দাবা করলাম, কারণ ওগুলোকে দুয়ে দুয়ে চার করে তবেই ডিপার্টমেন্টের কাছে সাবমিট করা সম্ভব। সবাই নিজের নিজের ভাগে নিয়ে কেটে পড়ল। আমি একান্তে অপেক্ষা করলাম। সবাই চলে গেলে আমি আবার এলাম। ওখানকার পাহারাদার লোকগুলো অবাক হয়ে গেল, আবার কি সমস্যা? কিন্তু অবাক হবার কিছু বাকি ছিল। আমি নিঃসংকোচে ওই মেয়েটার বিবরণ দিয়ে ওকে ডাকতে অনুরোধ করলাম। ওরা বিরক্ত, এখন বাবুদের সঙ্গে দেখা করার সময় হয়নি। কিন্তু আমি নাছোড়। লাল ডুরে ছাপা শাড়িতে সে এসে দাঁড়িয়েছে, সঙ্গে দু একজন সন্ডা। আমি আবার তার মাথায় হাত রাখলাম। তারপর বললাম, এই টাকা কটা ধরো, দাদার আশীর্বাদ। পিন পতনের নিস্তব্ধতা। কিছুক্ষণের জন্য টানা টানা কাজল আঁকা চোখ দুটোই জল টলটল করছে। তখন আমার একটা বোন ছিল, ঠিক তোমার মতো দেখতে, অবিকল তোমার মতো। দাদা বলছো, আশীর্বাদ ছাড়া আর কী দিই বলো? বুক ভরা আনন্দ, সুখের বাতাস আর এক আকাশ আশা নিয়ে ঘরে ফিরলাম। পেছনে ফিরে এলাম একগুচ্ছ অসহায় মেয়েদের, যাদের জীবন যাপিত হয় অদ্ভুত যন্ত্রণায় আর বারোয়ারি রাত নিয়ে। আমি জানি না আর কখনো কোনো দিন ওদের কাছে যাব কিনা, যাবার অজুহাত থাকবে কিনা। বাড়ি ফিরে এলাম, মনের মধ্যে এবার অদম্য আগ্রহ, তাকে খুঁজে বের করতেই হবে। এতগুলো বছর ধরে যে নিরুদ্দেশ, মনের গভীরে কত কথার তোলপাড়। এতদিন খুঁজিনি কেন, এতদিন ভাবিনি কেন? ওই মেয়েটাকে দেখে এমন কি হলো যে মনের মধ্যে এভাবে অদমনীয় জেদ চেপে বসলো? অনেকগুলো বছর যে পেরিয়ে গেছে, যোগসূত্র আনবো কোত্থেকে? হিজিবিজি হাজার প্রশ্ন আর সংশয়ের মধ্যে কখন ঘুমিয়ে পড়েছি, বোধহয় স্বপ্ন দেখছি। হাত ধরাধরি করে ছুটে চলেছি আমরা, দুই ভাই বোন, হয়তো সেই কবেকার চিরাচরিত ভাই বোন অপু দুর্গার মতো। ভোর হতে না হতেই উঠে পড়লাম,
রওনা দিলাম যোগসূত্র খুঁজতে। পাড়ার বন্ধু, সেখান থেকে কলেজের বন্ধু, বিফলতার পর বিফলতা, আশাহীন বৃথা ছোটাছুটি। শেষমেশ একটা মেয়েকে পেলাম, বিয়ে হয়ে গেছে। কোনো রকমে দেখা হলো। আজ প্রায় 6 বছর হতে চলল। এতদিন পর ওর খোঁজ। তোমরা ওর আপন মানুষ না অন্য কিছু? ধিক্কারটা বুকে এসে ধাক্কা মারল। মেনেই নিলাম। জোর দিয়ে ঠিক বলতে পারবো না, তবে উত্তরপ্রদেশের একটা হদ্দগ্রাম। কি মরণে ভর করেছিল ওকে কে জানে। কত বোঝাতাম, একটা কথাও শুনতো না। ওই ছেলেকেও হিপনোটাইজড করেছিল বোধহয়। একদিন একদম পালিয়েই গেল। আমাদের ক্লাসের ওর বেস্ট ফ্রেন্ড ঋতিকাকে একটি চিঠি লিখে জানিয়েছিল। তাই আমি বলতে পারলাম, ওর সঙ্গে কথা বললে বোধহয় সবটুকু পাবে। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম, শুধু শুধু গেলে কি নাগাল পাওয়া যাবে? কথাটা খটকা লাগিয়েছে আমার বউ। আইনত সাহায্য প্রার্থনা করলাম। যে ডিপার্টমেন্টে আমি আছি তাতে বহু তাবড় তাবড় লোককে যথেষ্ট বেকায়দায় পড়তে দেখেছি শুধু জমির কারণে, এবং তাদের উদ্ধারও করেছি আমি। এই অধম। সুতরাং চাই বা না চাই, পুলিশের দপ্তর বা প্রমোটারের গোষ্ঠী অনেকেই আছেন আমার বিশেষ পরিচিতি। একটু আধটু সাহায্য কি আজ পাবো না তাদের কাছ থেকেও? কিছু না, ভালো যদি থাকে তো থাক না। বিয়ে করে সংসার পেতেছে মনের মানুষ নিয়ে, এটাই তো সব বাড়িতে চাই। কিন্তু ছটপট করে ওঠে মনটা, শরীর আনচান করে সাথে সাথে। দীপ্তি আমার ছোট বোন, ও ভালো আছে, ব্যাস এইটুকু জানলে আমি জানি সব ঠিক হয়ে যাবে। বন্ধু মহলের কাছে পাওয়া সব খোঁজগুলো একত্রিত করে ছুটে চলা, শুধু এক অলৌকিক শক্তির প্রতি অসীম ভরসা, যেন তীরে গিয়ে তরি না ডোবে। যদিও সময় অনেক গড়িয়ে গেছে, তবুও একটিবারের জন্য যেন তাকে দেখতে পাই, তার সুস্থ সুখের সংসার দেখতে পাই। ভাবনারা চাপ বাঁধে বুকের ভেতর, উৎকণ্ঠা, শুধু উৎকণ্ঠা। অবশেষে ঠিকানার সূত্রগুলো যেখানে এসে আমাকে বা আমাদের দাঁড় করিয়েছে, সেটা একটা প্রত্যন্ত গ্রাম, একেবারে দেহাতি লোকেদের বস্তি। শহর থেকে দূরে, কাছে পিঠে একটা স্কুল, ডাক্তারখানা পর্যন্ত দেখা গেল না। এই মুহূর্তে যে আমার সামনে দাঁড়িয়ে, তার মুখ ঘোমটায় ঢাকা, হাতে গুচ্ছের কাচের চুড়ি, শুধু পায়ের পাতাটুকু দেখা যায়। শৈশবের এমন কোনো বিশেষ চিহ্ন ছিল না যা দেখে সহজেই তাকে শনাক্ত করতে পারি। অনুমতির অপেক্ষায় আছি। ঠিক তখনই হ্যাঁ, বোধহয় মনে পড়েছে, সেই একদল বন্ধু বান্ধবের মধ্যে একটা ছেলে এও ছিল না? হিন্দি ভাষায় কথা বলতে শুরু করলো সে। আমার পরিচয় জেনে খুশি হতে দেখা গেল না যদিও, তবে স্বীকার করলো এটাই কম কিসে। বোধহয় সঙ্গে থাকা মানুষগুলোর জন্য এটা সম্ভব হলো। ঘোমটা খোলা হয়েছে। আমার হৃৎপিণ্ডটা এত বেশি ওঠানামা করছে যে আমি সহ্য করতে পারছি না তার আঘাত। ধক 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 ধক। 6টা বছর, বোধহয় 6টাই বছর। আমার চোখে এত জল, এত জল। আমি দেখব কেমন করে? কি বিচ্ছিরি চেহারা হয়েছে। কেন? একবার শুধু বল, তুই ভালো আছিস তো? এক ভয়ঙ্কর নীরবতা সব গ্রাস করে ফেলেছে। একটা আস্ত সময়, অস্তিত্ব, ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব গিলে খাচ্ছে একমাত্র একটা ভয়ঙ্কর নীরবতা। এমনকি আমি অনুভব করলাম আর আঁচলের ফাঁকে ঢাকা দেওয়া আঘাতের চিহ্ন। এটা কোনো বিয়েই ছিল না। যার হাত ধরে পালালো তার ইতিমধ্যে জাঁকিয়ে সংসার ছিল, সেখানে তাকে ভোগ্য বস্তু করে গর্ভবতী করে দেয়। তার ওপর সেই নছর মেয়ে পিছু ছাড়ে না, বিভিন্ন কারণে ভয় পেয়ে দেশে ফিরে যায়। সঙ্গে সেই অবুঝ জেদি মেয়ে, নাম ছিল তার দীপ্তি। ছোটবেলায় টিভিতে একটা সিনেমা দেখেছিলাম, নীলকণ্ঠ। বেশ্যাপল্লীতে খুঁজে পাওয়া যায় ছোটবেলায় হারানো বোনকে। সেই বোনকে সংসারে ফিরিয়ে আনতে গিয়ে কত অপদস্থ হতে হয়েছিল বড় দাদাকে। আজ হঠাৎ সেই সিনেমাটা বড় মনে পড়ছে। সংসারের নিয়মে আমিও তো আজ নীলকণ্ঠ। অফিসের কাজ ছাড়াও আরও 2-4বার আমি লক্ষ্মীপুরে গিয়েছিলাম। প্রথম দেখা করতে দিলেও পরের দিকে ওদের সন্দেহ হয়, বুঝি আমি ওই মেয়েটিকে ভাগিয়ে নিয়ে যাব। অফিসে রটে গেল আমি বেশ্যার দ্বারা আসক্ত হয়েছি। আমি হজম করে নিয়েছিলাম সেই বিষাক্ত অপবাদ। এরপর বহু বছর আগে হারিয়ে যাওয়া বোনকে বহু কাঠখড় পুড়িয়ে খুঁজে বের করলাম। আবিষ্কার করলাম সে আগাগোড়া ঠকে আছে। কোনো কথা না ভেবে আইনের সাহায্য প্রার্থনা করলাম। বোনকে অসম্ভব বিপদের মধ্যে ফিরিয়ে আনলাম। কিন্তু কি আশ্চর্য, বাবা মা আমাকেই ভুল বুঝলেন। যে মেয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে নাকি কুলটা, ভদ্র করে তার ঠাঁই নেই। বাবা মা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, আমার দিকে তাকান না পর্যন্ত। আজকাল মনে হয় বোনের থেকেও বেশি আমাকে ঘৃণা করেন। তবুও আমি সব মেনে নিলাম। বিশ্বাস করুন, ভাই বোনেদের জন্য কোনো বিশেষ দিন হয় না। যেদিন এক অচেনা বারবনিতা আমাকে দাদা বলেছিল,
সেদিনই হয়তো কোনো ক্যালেন্ডারে লিখেছিল রাখি পূর্ণিমা। যেদিন আমি হারিয়ে যাওয়া বোনকে ঘরে নিয়ে গেলাম, সেদিনই হয়তো কোথাও লেখা হয়েছে ভাইফোঁটা। সব ভাই বোনের মধ্যে বেঁচে থাক আজন্মের সেই অপুদুর্গা। অথবা হয়তো বোনেদের ভালো রাখতে রাখতে দাদারা হয়ে যায় নীলকণ্ঠ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না।